সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সান্তাহার সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আমি তোমাদের সঙ্গে আছি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। আজকে বিএসসি পাস কোর্সের প্রথম বর্ষের উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র থেকে তোমাদের মাইক্রোবায়োলজি, ফাইকোলজি এবং মাইকোলজির, তো আজকে আলোচনা করব মাইক্রোবায়োলজির অর্থাৎ তৃতীয় অধ্যায়ের ভাইরাসের সংখ্যা বৃদ্ধি নিয়ে। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। শিখনফল: T2 ব্যাকটেরিওফাজের সংখ্যা বৃদ্ধি জানতে পারবে। T2 ব্যাকটেরিওফাজের লাইটিক চক্র ব্যাখ্যা করতে পারবে। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি: ভাইরাস আমরা জানি যে অতি আণুবীক্ষণিক, শুধু পোষক দেহের ভিতরেই এরা সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি করতে পারে। আমরা এখন দেখি যে বংশবৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধির লাইটিক সাইকেল, অর্থাৎ যে সাইকেলের মাধ্যম দিয়ে ভাইরাসটা বংশবৃদ্ধি বা সংখ্যাবৃদ্ধি করে থাকে। রেপ্লিকেশন বা অনুলিপনের মাধ্যমে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বা জনন প্রক্রিয়া সংঘটিত হয়। ভাইরাস অনুলিপনের জন্য সম্পূর্ণরূপে পোষক কোষ নির্ভরশীল। লাইটিক এবং লাইসোজেনিক দুটো চক্র আছে, আমরা লাইটিক চক্র নিয়ে আলোচনা করব। যে চক্রে ব্যাকটেরিয়ার অর্থাৎ পোষকের দেহ ধ্বংসের মাধ্যমে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ঘটে তাকে লাইটিক চক্র বলে। T2 ভাইরাসের সংখ্যা বৃদ্ধি তথা রেপ্লিকেশন নিম্নে দেখানো হলো। প্রথমে হচ্ছে আসঞ্জন বা পৃষ্ঠলগ্ন হওয়া, অ্যাডজর্পশন। রেপ্লিকেশনের স্বার্থে T2 ভাইরাস তার স্পাইকের সাহায্যে পোষক ইকোলাই নামক ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে পৃষ্ঠলগ্ন হয়। দ্বিতীয় ধাপ হচ্ছে পেনিট্রেশন। ইকোলাই নামক ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে পৃষ্ঠলগ্ন হওয়ার পর T2 যে ভাইরাস, সে বিশেষ ধরনের এনজাইমের কার্যকারিতায় ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে একটি ক্ষুদ্র ছিদ্রের সৃষ্টি করে। ভাইরাসের লেজের প্রোটিন আবরণটি সংকুচিত হয় এবং লেজটি ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে। লেজের নলের মাধ্যমে ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে। অপরদিকে ভাইরাসের ক্যাপসিড পোষক কোষের বাইরে পরিত্যক্ত হয়। প্রোটিন সংশ্লেষণ, সিনথেসিস অফ প্রোটিন। T2 ভাইরাস কণার ডিএনএ পোষক কোষে প্রবেশ করার সাথে সাথে পোষক কোষের অর্থাৎ ব্যাকটেরিয়ার ডিএনএ এর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। ব্যাকটেরিয়ার ডিএনএ ক্ষয়প্রাপ্ত হতে থাকে। ব্যাকটেরিয়া কোষের নিউক্লিওটাইড ব্যবহার করে পলিমারেজ এনজাইমের সাহায্যে ভাইরাসের কণার ডিএনএ প্রোটিন তৈরি করতে থাকে। এসব প্রোটিনই পরবর্তী পর্যায়ে ক্যাপসিড তৈরিতে ব্যবহৃত হয়। অর্থাৎ ব্যাকটেরিয়া কোষের যে নিউক্লিওটাইড সেগুলো কিন্তু T2 ফাজ ব্যবহার করে এবং পলিমারেজ এনজাইমের মাধ্যম দিয়ে T2 ফাজ এই ভাইরাস তার নিজের ডিএনএ প্রোটিন তৈরি করে এবং এই প্রোটিনই পরবর্তীতে ক্যাপসিড তৈরিতে ব্যবহৃত হয়। জিনোম তৈরি, ফরমেশন অফ জিনোম। ব্যাকটেরিয়ার ডিএনএ ক্ষয়প্রাপ্ত হতে হতে একেবারে বিলুপ্ত হয়। অপরদিকে ভাইরাসের ডিএনএ তার প্রতিরূপ গঠন করে এবং অসংখ্য জিনোম তৈরি করে। আমরা T2 ভাইরাসের সংখ্যা বৃদ্ধির লাইটিক চক্র একটু দেখি। যে পৃষ্ঠলগ্ন হওয়া, T2 ফার্স্টটা ব্যাকটেরিয়া দিয়ে পৃষ্ঠলগ্ন হয়েছে, অনুপ্রবেশ করছে পেনিট্রেশন। এখানে পলিমারেজ এনজাইমের মাধ্যম দিয়ে ব্যাকটেরিয়ার সেল ওয়াল ফুটো করে T2 ফাজের নলটি, লেজের নলটি প্রবেশ করছে এবং দেন ব্যাকটেরিয়ার এই নলের মাধ্যম দিয়ে T2 ফাজ কিন্তু তার ডিএনএ, ভাইরাস ডিএনএ প্রবেশ করাচ্ছে এবং এই ভাইরাস ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএকে প্রভাবিত করে এবং তার উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ভাইরাস তার নিজস্ব ডিএনএ গুলো তৈরি করে এবং ভাইরাসের যে প্রোটিন আবরণগুলো সেগুলো তৈরি হতে থাকে, ক্যাপসিড এবং ভাইরাসের ডিএনএ সেগুলো তৈরি হতে থাকে প্রচুর পরিমাণে। এবং সর্বশেষ হচ্ছে কি জিনোম সিনথেসিস হয়ে গেলে ভাইরাস তার দেহ পুনর্গঠন করে এবং এক পর্যায়ে এই সর্বশেষে ব্যাকটেরিয়ার দেহ ফুটো করে তারা বাইরে বেরিয়ে যায়। অর্থাৎ অঙ্গগুলো অ্যাকুমুলেট করে, ভাইরাসের যে ক্যাপসিড
এবং লেজ তৈরি হলো সেগুলো, অর্থাৎ ষড়ভুজাকারী মস্তক এবং লেজ তৈরি হলো, সেগুলো একত্রীকরণ হয়ে কমপ্লিট যে দেহ যখন তৈরি করে ভাইরাস, তখন একটা ব্যাকটেরিয়া থেকে বেরিয়ে যায়। তো এইভাবে একটা টিটু ফাজ তার লাইটিক চক্রের মাধ্যম দিয়ে ব্যাকটেরিয়া দিয়ে বংশবৃদ্ধি করে। পঞ্চম ধাপ আমরা যেটি দেখলাম যে ভাইরাসের অপত্য জিনোমগুলো নতুনভাবে তৈরি প্রোটিন মোড়ক তথা ক্যাপসিড দ্বারা আবৃত হয় এবং অপত্য ভাইরাসের সৃষ্টি করে। অপত্য ভাইরাসের চাপে ব্যাকটেরিয়ার পাশে বিদীর্ণ হয় এবং অপত্য ভাইরাস পোষক কোষের বাইরে বেরিয়ে আসে। নতুন ভাইরাসগুলো নতুন নতুন পোষককে আক্রমণ করে। এই পোষক কোষ বিগলনের মাধ্যমে জনন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। লাইটিক চক্র অর্থাৎ ব্যাকটেরিয়ার দেহ বা পোষক দেহের সেল ওয়াল বিদীর্ণ করে যে বাইরে বেরিয়ে আসছে, সেই জন্য এটিকে লাইটিক চক্র বলা হয়। সরি, আমরা এই স্লাইডটা দেখতে থাকি। লাইটিক চক্রের সাইকেলটা আমরা দেখতে থাকি। ওই স্লাইডটাতে আমরা ফিরে যাই লাইটিক চক্রের। হ্যাঁ, আমরা ওয়েট করছি। প্রোটিন সিনথেসিস তৃতীয় ধাপ। চতুর্থ ধাপ হচ্ছে জিনোম তৈরি, ফরমেশন অফ জিনোম। পঞ্চম ধাপ আমরা জিনোম একত্রীকরণ এবং নির্গমন, অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়ালগুলো ভাইরাস অ্যাকুমুলেট করে, অ্যাগ্রিগেশন করে, অর্থাৎ ডিএনএ আছে তাকে ঘিরে যে প্রোটিনের আবরণ, ক্যাপসিড, মস্তক, লেজ একত্রিতকরণ করে নতুন নতুন ভাইরাস তৈরি করে। এই নতুন নতুন ভাইরাস নতুন পোষককে আক্রমণ করে। এবং এখানে দেখো যে প্রায় 200টি অপত্য ভাইরাসের সৃষ্টি হয় এবং কিছু ভাইরাস তাদের নিউক্লিক অ্যাসিড ডিএনএ পোষক কোষের প্রবেশের পর কোষের নিউক্লিক অ্যাসিডের সাথে সহাবস্থান করে। অর্থাৎ কোনো কোনো টিটু ফাজ বা ভাইরাসটি ব্যাকটেরিয়া দিয়ে প্রবেশ করে তার ডিএনএর সঙ্গে কিছু সময়ের জন্য সহাবস্থান করে। এই ধরনের ফাজকে আমরা লাইসোজেনিক ফাজ বলা হয়, আর এই ধরনের চক্রকে লাইসোজেনিক চক্র আমরা বলে থাকি। তো এই হচ্ছে আমাদের ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, এটি লাইটিক চক্রের মাধ্যমে। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনেছ। তোমরা নিয়মিত বাসায় পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে তোমাদের সরকারের যে বিধিগুলো আছে, বারবার হাত ধোয়া সাবান পানি দিয়ে, বাইরে মাস্ক পরিধান করা, গিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখা, এই বিধিনিষেধগুলো মেনে তোমাদের জীবন পরিচালিত করো এবং পরিবারের সদস্যের সঙ্গে ভালো থাকো, এই প্রত্যাশা করে ধন্যবাদ সবাইকে।